বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম বাইক দিয়ে, সাথে আমার ফ্রেন্ড রাকিব। দুজনের বাসা একই দিকে হওয়ায় একসাথে আসা যাওয়া করি। বাইক চালাতে চালাতে হঠাৎ দেখি রাস্তায় কিছু ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে, যার কারণে ওই মেয়েটা কান্না করছে। এইটা দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেল, কারণ এসব অসভ্যতামি আমি একদমই পছন্দ করি না। আমার চোখের সামনে কোনো মেয়ে ইপটিজিংয়ের শিকার হবে আর আমি চুপচাপ তা দেখব, সেটা কখনোই হবে না। আমি তাড়াতাড়ি বাইক এক সাইডে রেখে নামলাম, সাথে রাকিবও নামলো। তারপর দুই বন্ধু গিয়ে ওই ছেলেগুলোকে ধরলাম। কোনো কথা না বলে সোজা মারতে শুরু করলাম। একসময় একটা ছেলে এসে আমার মাথায় আঘাত করলো, যার কারণে মাথা দিয়ে রক্ত পড়তে লাগলো। এইটা দেখে রাকিব এসে আমাকে ধরলো, আর ওই মেয়ে তো চিৎকার করতে লাগলো ভয়ে। ওকে এভাবে ভয় পেতে দেখে রাকিব বলল, এই মেয়ে, ভয় পেও না, কিছু হবে না। তুমি এক সাইডে গিয়ে দাঁড়াও। মেয়েটাও তাই করল। এদিকে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। কয়েকজন লোক এসে ওই বখাটে ছেলেগুলোকে জাপটে ধরল। রাকিব সাথে সাথে সকল ফ্রেন্ড সার্কেলকে কল দিল আসতে। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, মামা, তাড়াতাড়ি হাসপাতালে চল, অনেক রক্ত পড়ছে। আমি একবার তাকালাম মেয়েটার দিকে। সে ভয়ে জড়সড় হয়ে আছে। আশেপাশের মানুষ তাকে বিভিন্নভাবে দেখছে, যার কারণে সে আরও নার্ভাস হয়ে আছে। এইটা দেখে আমি বললাম, কিছু হবে না, আমি ঠিক আছি, অল্প রক্ত পড়ছে। তখনই আমার সকল ভাই ব্রাদার্স চলে আসলো, এসে সবগুলোকে ধরে আচ্ছা মতো ধোলাই দিল। ধীরে ধীরে সবাই সেখান থেকে সরে যেতে লাগলো। রাকিব এগিয়ে গিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, এই যে আপু, তোমার বাসা কোথায়? মেয়েটা কাপা কাপা স্বরে বলল, সামনেই। রাকিব একটা রিক্সা ঠিক করে দিয়ে বলল, রিকশায় উঠে বাসায় চলে যাও। মেয়েটা আর কিছু না ভেবে তাড়াতাড়ি রিকশায় উঠে বসল। তারপর রিকশা চলে গেলে রাকিব বলল, দেখলি, একটা থ্যাঙ্কস না দিয়েই চলে গেল। আরে বেটা, দেখেই তো বোঝা যাচ্ছে যে ভয় পেয়ে আছে। বাদ দে ওসব, আমাদের দায়িত্ব আমরা করছি। এখন দয়া করে সামনের ফার্মেসিতে চল, অন্তত ব্যান্ডেজটা কর। তারপর ফার্মেসিতে গিয়ে ব্যান্ডেজ করালাম, সাথে কিছু ওষুধ। ফার্মেসি থেকে বের হতেই সাকিব বলল, আচ্ছা মামা, মেয়েটার বয়স কত হবে? আমি ভ্রুকুচকে তাকালাম ওর দিকে। সেইটা আমি কি করে জানবো? আর ওই মেয়ের বয়স জেনে তুই কি করবি? আরে কিছু করব না, জাস্ট এমনি। আচ্ছা, এখন বাসায় চল। তারপর যে যার বাসায় চলে গেলাম। পরের দিন ভার্সিটিতে গিয়ে ক্যাম্পাসে বসে আছি আমি আর রাকিব। এমন সময় দিয়া আসলো। কি রে, তোরা এখানে? আর আমি সারা ভার্সিটি খুঁজে বেড়াচ্ছি। কেন, তুই যেমন জানিস না আমরা এখানে বসি? জানি, একবার দেখেও গিয়েছি, তোরা নেই। মাত্রই তো আসলাম। হঠাৎ দিয়া আমাকে দেখে চমকে উঠল। কি রে শুভ, তোর মাথায় কি হয়েছে? এইভাবে ব্যান্ডেজ করা কেন? আরে তেমন কিছু না, ওই হালকা একটা অ্যাক্সিডেন্ট। নিশ্চয়ই বাইক দিয়ে করেছিস। তোরাও না। আমি কিছু বলতে যাব, তখনই রিয়ার ফোনটা বেজে উঠল। হ্যাঁ, হ্যালো রিয়া, আমি এই যে ক্যাম্পাসে আছি, তুই আয়। বলেই কল কেটে দিল। রাকিব ভ্রুকুচকে বলল, রিয়া মানে তোর বোন? হ্যাঁ, ও এখানে কি করছে? নতুন ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে। তখনই কেউ একজন এসে বলল, আপু, দিয়া পেছনে ফিরে তাকালো। সেই সাথে আমি আর রাকিব। মেয়েটাকে দেখে তো আমি আর রাকিব দুজনেই অবাক। রাকিব আমার দিকে তাকালো আর আমি রাকিবের দিকে। কাছে আসতেই মেয়েটাও আমাদের দিকে তাকালো, আর সেও অবাক। আমার এমন হাবভাব দেখে দিয়া কিছুটা ঘাবড়ে গেল। কিরে, তোরা সবাই এমনভাবে একে অপরের দিকে তাকাচ্ছিস কেন? আমরা কিছু বলার আগেই রিয়া বলে উঠল, আরে আপু, ওনারাই তো সেই দুজন যাদের কথা কালকে তোমাকে বলেছিলাম। রাস্তায় যখন কিছু বখাটে আমাকে ডিস্টার্ব করছিল, তখন ওনারা দুজনেই এসে আমাকে বাঁচান। আর এই যে ওনার তো মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছিল ওরা। বলেই আমার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলো। দিয়ার মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। বিস্ময়, চিন্তা আর কৃতজ্ঞতা সব একসাথে মিশে এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠল তার চোখে মুখে।
সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। শুভ, তুই এসব কিছু আমাকে বললি না কেন? আমি একটু অপ্রস্তুত হয়ে হালকা হেসে বললাম, আরে এগুলো বলার মতো কি আছে, যেটা করার দরকার ছিল সেটা করেছি। দিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর একদম সিরিয়াস হয়ে বলল, দরকার ছিল বলে এভাবে নিজের মাথা ফাটিয়ে ফেলতে হয়? যদি কিছু বেশি হয়ে যেত? আমি কিছু বলার আগেই রাকিব হেসে উঠে বলল, আরে কিছুই হবে না, কারণ ও হচ্ছে আমাদের এলাকার সুপার হিরো, আর হিরোদের কখনো কিছু হয় না। বলেই হেসে উঠল। আমি রাকিবের দিকে তাকিয়ে চোখ রাঙালাম। রিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, ওর চোখ দুটো বারবার আমার দিকে আসছে, আবার লজ্জায় নিচু হয়ে যাচ্ছে। হঠাৎ সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তারপর মৃদুস্বরে বলল, সরি, কালকে ঠিকমতো ধন্যবাদও বলতে পারিনি, খুব ভয় পেয়ে গিয়েছিলাম তাই। তার কাপা কাপা গলার স্বর শুনে বোঝা যাচ্ছিল এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। আমি হালকা হেসে বললাম, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তুমি ঠিক আছো সেটাই বড় কথা। তাও ধন্যবাদ, আপনি না থাকলে কাল কি হতো আমি জানি না। একটু নীরবতা নেমে এলো চারপাশে, বাতাসে যেন অন্যরকম একটা অনুভূতি ভেসে বেড়াচ্ছিল। রাকিব আবার মুচকি হেসে আমার দিকে তাকালো। আমি ওকে কুনি দিয়ে একটা গুঁতো মারলাম। দিয়া তখন রিয়ার কাঁধে হাত রেখে বলল, আচ্ছা ঠিক আছে, এত কথা না বলে চল বাইরে কোনো ক্যাফেতে যাই। এই গরমে ক্লাস করতে একদম ইচ্ছে করছে না, গিয়ে বসে ঠান্ডা কিছু খাই। আমি একটু মজা করে বললাম, হ্যাঁ চলো, আজকে রাকিব আমাদের খাওয়াবে। মানে আমি কেন খাওয়াবো? ও মা, তোর একমাত্র শালিকা এসেছে আর তুই খাওয়াবি না? বলেই আমি দিয়ার দিকে তাকালাম। সে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো, যেমনটা আসামি ধরা খেলে হয়। রিয়ার সাথে সাথে রাকিব আর দিয়ার দিকে তাকালো, তারপর বলল, তার মানে উনিই সেই রাকিব ভাইয়া? হ্যাঁ, তোমার আদরের দুলা ভাই। তখনই দিয়া বলে উঠল, শুভর বাচ্চা, তুই চুপ করবি? রিয়া হেসে বলে উঠল, হয়েছে, এত ঢং করতে হবে না, তলে তলে টেম্পু চালাও আর আমরা বললেই হরতাল। রিয়ার কথা শুনে আমরা সবাই একসাথে হেসে উঠলাম। ওর গলা সেই মিষ্টি খোঁচা আর চোখের দুষ্টু ঝিলিক মনে হচ্ছিল কালকে সেই ভয়ে কাপা মেয়েটা আজ একদম অন্যরকম হয়ে গেছে। রাকিব মাথা চুলকাতে চুলকাতে বলল, এই মেয়ে তো বেশ ডেঞ্জারাস টাইপের মনে হচ্ছে। দিয়া হালকা ধমক দিয়ে বলল, ডেঞ্জারাস না, একদম ঠিক জায়গায় কথা বলতে জানে। তোকে ঠিক রাখার জন্য একদম ঠিক আছে। আমি মুচকি হেসে রিয়ার দিকে তাকালাম। ওর চোখ দুটো আবার আমার দিকে এসে আটকে গেল। মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল, কিন্তু পরক্ষণেই ও লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। আমি একটু গলা খাকারি দিয়ে বললাম, আচ্ছা এখন দাঁড়িয়ে থাকবো নাকি? ক্যাফেতে গেলে বসে আরাম করে ঝগড়া করা যাবে, সাথে এসির বাতাস ফ্রি। আমার কথা শুনে সবাই হেসে উঠল। তারপর চারজন একসাথে ভার্সিটির পাশে একটা ক্যাফেতে যেতে লাগলাম। বেশি দূরে না হওয়ায় হেঁটেই যেতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি টের পাচ্ছিলাম রিয়া মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকাচ্ছে, আর আমি না চাইলেও বারবার তাকিয়ে ফেলছি ওর দিকে। ক্যাফেতে গিয়ে এক কোণার টেবিলে বসতেই রাকিব বলল, আচ্ছা অর্ডার, কে কী খাবে বলো। আমি হাসতে হাসতে বললাম, দেখছিস দিয়া, আজকে শালি এসেছে দেখে নিজ থেকে জিজ্ঞেস করছে, অন্যদিন তো ভুলেও জিজ্ঞেস করে না। তাই তো দেখছি। রাকিব একটু ভাব নিয়ে বলল, আরে না খাওয়ালে তো পরে বলবে যে দোলাভাই কিপটা। এ আর নতুন কি, সবাই জানে যে তুই কিপটা। দেখ, ইজ্জতটা মারিস না, যতই হোক শ্বশুর বাড়ির লোক, সামনে বসা বলে কথা। তোর ইজ্জতের গুষ্টি কেলায়, তাড়াতাড়ি ফালুদা অর্ডার দে। রাকিব রিয়ার দিকে তাকিয়ে বলল, তো বলো তুমি কি খাবে? রিয়া হেসে বলল, আপনারা সবাই যা খাবেন তাই। দিয়া কিছুটা গম্ভীর হয়ে বলল, আমাকে জিজ্ঞেস না করে ওকে আগে জিজ্ঞেস করা হচ্ছে। রাকিব হেসে বলল, আরে তো করবো না, শালি মানেই তো আধা ঘাড়ওয়ালি। বলেই হেসে উঠল। সেই সাথে আমি আর রিয়াও।
দিয়া একটা মুখ ভেঙচি দিল। তারপর রাকিব ফালুদা অর্ডার দিল। অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ নীরবতা নেমে এলো। হঠাৎ রিয়া ধীরে ধীরে বলল, আচ্ছা একটা কথা বলি। আমরা সবাই ওর দিকে তাকালাম। রিয়া একটু ইতস্তত করে বলল, কালকের ওই ঘটনাটার পর থেকে বারবার একটা কথাই মনে পড়ছিল। আমি একটু এগিয়ে এসে বললাম, কি কথা? রিয়া আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সব হিরো সিনেমাতেই থাকে না, বাস্তবেও থাকে। কথাটা শুনে আমি থমকে গেলাম। রাকিব পাশে বসে হালকা কাশির ভান করল। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আরে এসব কিছু না। কিন্তু ভেতরে ভেতরে কেন জানি এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। রিয়ার কথাগুলো কানে বাজতেই থাকলো। খাবার চলে এলো। সবাই খেতে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু আমার মনটা যেন কোথাও আটকে ছিল। মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছিলাম রিয়ার দিকে, আর অবাক হয়ে দেখলাম ও ঠিক একই কাজটাই করছে। চোখে চোখ পড়তেই দুজনেই হেসে ফেললাম। সেই হাসির মধ্যেই যেন একটা অদৃশ্য সম্পর্কের সূচনা হয়ে গেল, যার নাম তখনও কেউ জানে না, কিন্তু অনুভব করা যাচ্ছিল স্পষ্টভাবে। খাওয়া শেষে বিল দিয়ে বের হলাম সবাই। এদিকে রাকিব আর দিয়া ঝগড়া লেগে গেছে। দিয়া বলেছে অনেকদিন ধরেই নাকি সে রাকিবকে বলছে শপিং মলে নিয়ে যেতে, কিছু দরকারি জিনিস কিনবে, কিন্তু রাকিব আজ নয়তো কাল বলে বলে এড়িয়ে যাচ্ছে। অবশেষে রাকিব বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, চলো। রিয়া, তুমিও চলো। না ভাইয়া, আমি যেতে পারবো না, বাসায় কাজ আছে, আর তাছাড়া আমার ক্লাস টাইম শেষ। তখনই দিয়া বলে উঠল, আরে সেজন্যই তো তোকে বলছি, না হলে তো আমি রিয়াকে নিয়েই যেতে পারতাম। ওর ক্লাস টাইম শেষ, দেরি করলে পরে সবাই চিন্তা করবে। বুঝেছি। শুভ, তুই যাবি? না, আমি গিয়ে কি করব? কাবাবের মাঝে আর হাড্ডি হতে চাই না। দিয়া বলল, তাহলে এক কাজ কর, তুই আর রিয়া একসাথে চলে যা, ওকে বাসার সামনে নামিয়ে দিয়ে তুই চলে যাস। ওকে, তোরা যা। তারপর একটা রিকশাতে উঠে দুজন চলে গেল। আমি রিয়াকে উদ্দেশ্য করে বললাম, তুমি এখানে একটু দাঁড়াও, আমি ক্যাম্পাস থেকে বাইকটা নিয়ে আসছি। রিয়া হালকা মাথা নাড়ল। আমি দ্রুত ক্যাম্পাসের ভেতরে ঢুকে বাইকটা নিয়ে আবার ফিরে এলাম। দূর থেকেই দেখলাম রিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ওড়নাটা হালকা বাতাসে উড়ছে। এক হাতে ব্যাগ ধরা, আরেক হাতে মোবাইল। মাঝে মাঝে চারপাশে তাকাচ্ছে, আবার কখনো নিচের দিকে তাকিয়ে যেন নিজের চিন্তায় ডুবে যাচ্ছে। আমি কাছে যেতেই ও একটু চমকে উঠে তাকালো। তারপর আমাকে দেখে হালকা একটা স্বস্তির হাসি দিল। আমি বাইকটা একটু সোজা করে দাঁড় করিয়ে বললাম, ওঠো। রিয়া একটু ইতস্তত করে বলল, মানে আমি ঠিক করে বসতে পারবো তো? ভয় পাওয়ার কিছু নেই, ভালো করে ধরে বসো, তাহলেই হবে। ও ধীরে ধীরে বাইকের পেছনে উঠে বসল। প্রথমে একটু দূরত্ব রেখে বসেছিল, কিন্তু বাইক স্টার্ট দিতেই হালকা ঝাঁকুনিতে ও নিজে থেকেই আমার শার্টের কোনা ধরে ফেলল। আমি পেছনে না তাকিয়েই বললাম, এভাবে ধরলে পড়ে যাবে, একটু ঠিক করে ধরো। কিছুক্ষণ চুপ থেকে তারপর আলতো করে আমার কাঁধে হাত রাখল। সে ছোঁয়াটা কেমন যেন অন্যরকম লাগছিল, একদম নরম কিন্তু ভীষণ অনুভূতিপূর্ণ। আমি ধীরে ধীরে বাইক চালাতে শুরু করলাম। হালকা বাতাস, রাস্তার পাশ দিয়ে ছুটে যাওয়া গাছগুলো, আর পেছনে বসা একটা নীরব উপস্থিতি, সব কিছু মিলিয়ে মুহূর্তটা কেমন যেন শান্ত হয়ে উঠল। কিছুক্ষণ চুপচাপ যাওয়ার পর আমি বললাম, বাসা কত দূর? কখনো যাইনি তো, তাই জানি না। বেশি দূর না, সামনে যে মোড়টা আছে ওখান থেকে ডান দিকে। ওকে। আবার কিছুক্ষণ নীরবতা। হঠাৎ রিয়া নিজেই কথা শুরু করলো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। করো। আপনি সব সময় এমন, মানে কোথাও অন্যায় দেখলেই এভাবেই ঝাঁপিয়ে পড়েন? আমি হালকা হেসে বললাম, সব সময় না, তবে চেষ্টা করি চুপ না থাকতে। খুব ভালো কাজ। আমি কিছু বললাম না, শুধু বাইক চালাতে লাগলাম। কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, যেন কেউ খুব নিঃশব্দে আমার জীবনের ভেতরে ঢুকে পড়ছে। কিছুক্ষণ পর রিয়া বলল, এই যে এই গলিটা, এখানে ঢুকলেই আমাদের বাসা। আমি বাইকটা গলির ভেতর ঢোকালাম। একটু সামনে গিয়ে রিয়া বলল, এইখানেই থামান।
আমি বাইক থামালাম। ও ধীরে ধীরে নেমে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, যেন কিছু বলতে চাইছে, কিন্তু ঠিক করে শব্দ খুঁজে পাচ্ছে না। আমি বললাম, কি হলো, কিছু বলবে? রিয়া মাথা নিচু করে মৃদু হেসে বলল, আজকে অনেক ভালো লাগলো। আমারও। ও একটু অবাক হয়ে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে ফেলল। আচ্ছা, আপনি কি প্রতিদিন ভার্সিটিতে যান? মোটামুটি। গেলে আমি, রাকিব, দিয়া একসাথেই যাই। ও, তাহলে তো আমাদের আরও দেখা হবে। আমি মুচকি হেসে বললাম, তা তো হবেই। রিয়ার মুখে তখন একদম শিশুসুলভ একটা হাসি ফুটে উঠল। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। রিয়া মাথা নাড়িয়ে ধীরে ধীরে ভেতরে চলে গেল। দরজার সামনে গিয়ে আবার একবার পেছন ফিরে তাকালো। আমাদের চোখে চোখ পড়তেই ও হালকা করে হাত নেড়ে ভেতরে ঢুকে গেল। আমি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইলাম। কেন জানি বাইক স্টার্ট দিতে মন চাইছিল না। আজকের দিনটা একটা সাধারণ দিন হওয়ার কথা ছিল, কিন্তু দিনটার শেষটা এমন হলো যেন নতুন একটা গল্প শুরু হয়ে গেছে। পরের দিন ভার্সিটিতে ঢুকতেই চোখ নিজে থেকেই কাউকে খুঁজতে লাগলো। নিজেকে নিজেই প্রশ্ন করলাম, আমি কি সত্যি ওকে খুঁজছি? রাকিব পাশ থেকে খোঁচা দিয়ে বলল, কিরে মামা, আজকে এত তাড়াতাড়ি নিয়ে এলে যে ক্যাম্পাসে? কোনো কাহিনী আছে নাকি? আমি ভ্রুকুচকে বললাম, চুপ কর তো, এমনি এসেছি। বুঝছি, আমাকে বোঝাতে এসো না। আমরা গিয়ে আগের মতো সেই জায়গায় বসলাম। কিছুক্ষণ পর দিয়া এসে হাজির, আর তার কিছুক্ষণের মধ্যেই রিয়া। আজকে ওকে দেখে কেন জানি বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। সাদা একটা সালোয়ার কামিজ, হালকা খোলা চুল, একদম সাধারণ, কিন্তু তবুও চোখ সরানো কঠিন। রিয়া আমার কাছে এসে দাঁড়াতেই দিয়া বলল, এই নে, তোর হিরো বসে আছে। রিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে হেসে ফেলল। আমি হালকা গলায় বললাম, কেমন আছো? রিয়া তাকিয়ে বলল, ভালো, আপনি? ভালোই। কথাগুলো খুব সাধারণ, কিন্তু ভেতরে ভেতরে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল, যেন এই ছোট ছোট কথাগুলোর মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই দেখা হতে লাগলো, কখনো ক্যাম্পাসে, কখনো ক্যান্টিনে, কখনো ক্লাস শেষে গেটের সামনে। প্রথম দিকে কথাগুলো ছিল একদম সাধারণ, কেমন আছো, ক্লাস কেমন হলো, বাসার সবাই ভালো। কিন্তু ধীরে ধীরে সেই কথাগুলো বদলাতে শুরু করলো। একদিন ক্যান্টিনে বসেছিলাম। রাকিব আর দিয়া নিজেদের মতো ঝগড়ায় ব্যস্ত। আমি আর রিয়া চুপচাপ বসেছিলাম। হঠাৎ রিয়া বলল, আপনি খুব চুপচাপ টাইপের, তাই না? আগে ছিলাম না, এখন হয়ে গেছে। কেন? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, সব কথা সবাইকে বলা যায় না। আমাকে বলা যাবে? আমি একটু অবাক হয়ে ওর দিকে তাকালাম। ওর চোখে তখন একদম সরল একটা প্রশ্ন, কোনো জটিলতা নেই, কোনো ভান নেই। আমি হালকা হেসে বললাম, কোনো এক সময় না হয় বলবো। রিয়া মুচকি হেসে বলল, আমি কিন্তু অপেক্ষা করব। আরেকদিন বৃষ্টি হচ্ছিল হালকা। ক্লাস শেষ হয়ে গেছে, সবাই যে যার মতো চলে যাচ্ছে। রাকিব আর দিয়া আজকেও কোথাও একটা গিয়েছে। এদিকে রিয়া ছাতা আনেনি, তাই আমি বললাম, দাঁড়াও, আমি নামিয়ে দিয়ে আসবো নে। না থাক, আপনার কষ্ট হয়ে যাবে। সমস্যা নেই, মাঝে মাঝে কিছু কষ্ট করলে গায়ে লাগে না। ও চুপচাপ আমার পাশে এসে দাঁড়ালো। বৃষ্টি হালকা কমতেই বাইকে উঠে বসলাম। রিয়া ধীরে ধীরে বাইকে উঠে বসল। ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, হালকা ঠান্ডা বাতাস, আর পেছন থেকে ওর হাতটা আলতো করে আমার কাঁধে। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন ধীরে ধীরে আমাদের আরও কাছাকাছি এনে দিচ্ছিল। দিন যেতে লাগলো, আমরা বুঝতেই পারলাম না কখন একে অপরের অভ্যাস হয়ে গেলাম। একদিন যদি দেখা না হতো, অদ্ভুত একটা খালি খালি লাগতো। কথা না হলে মনে হতো কিছু একটা মিস করছি। রাকিব একদিন হেসে বলল, মামা, তুই তো শেষ রে। মানে কি বলিস এসব? আরে ভাই, তোর চোখই সব বলে দেয়। আমি কিছু বললাম না, কারণ সত্যিটা অস্বীকার করার মতো অবস্থায় আমি আর ছিলাম না। দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। এখন আর শুধু দেখা না, কথা না, সব কিছুতেই একটা আলাদা অনুভূতি চলে এসেছে।
রিয়া পাশে থাকলে সময় কেমন যেন দ্রুত চলে যায়, আর না থাকলে এক একটা মিনিটও ভারী লাগে। একদিন বিকেলে ক্যাম্পাসের এক কোনায় বসে আছি আমি আর রিয়া। চারপাশে হালকা বাতাস, গাছের পাতা নড়ছে আস্তে আস্তে। আজকে অদ্ভুত একটা নীরবতা, কেউ কিছু বলছে না, তবুও মনে হচ্ছিল অনেক কিছু বলা হয়ে যাচ্ছে। হঠাৎ রিয়া ধীরে ধীরে বলল, একটা কথা বলবো? বলো। রিয়া একটু ইতস্তত করে তারপর বলল, জানি না কেন আপনাকে একটা দিন না দেখলে আমার ভালো লাগে না। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমারও ঠিক একই অবস্থা। রিয়া এবার সরাসরি আমার দিকে তাকালো। চোখে চোখ পড়তেই বুঝে গেলাম ওর চোখে অনেক অনুভূতি জমে আছে। আমি ধীরে ধীরে বললাম, রিয়া, একটা কথা জিজ্ঞেস করি? হুম। তুমি কি আমাকে একটু বেশি করে ভাবতে শুরু করেছ? রিয়া কিছু বলল না, শুধু হালকা করে মাথা নিচু করল। ওর ঠোঁটের কোণে একটা লাজুক হাসি ফুটে উঠল। আমি আবার বললাম, আমি কিন্তু অনেকটা বেশি করে ভাবতে শুরু করেছি। জানি। আমি অবাক হয়ে বললাম, কিভাবে? আপনার চোখ দেখে। ঠিক তখনই পিছন থেকে কারো কাশি দেওয়ার শব্দ। আমরা দুজনেই চমকে পেছনে তাকালাম। রাকিব আর দিয়া দাঁড়িয়ে আছে। রাকিব হাত গুটিয়ে দাঁড়িয়ে বলল, বাহ বাহ, বেশ তো, আমাদের অজান্তেই এত কিছু হয়ে গেল। দিয়া চোখ ছোট করে বলল, তাই বল, শেষমেশ কিনা আমার বোনের সাথে? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আরে তোরা যা ভাবছিস সেসব কিছু না। রাকিব সাথে সাথে বলে উঠল, চুপ কর শালা, এই ডায়লগ আমাদের দিস না, সব বুঝে গেছি আমরা। দিয়া রিয়ার দিকে তাকিয়ে বলল। তুইও কিছু বলিসনি আমাকে। রিয়া লজ্জা পেয়ে বলল, আপু, আমি নিজেই ঠিক বুঝতে পারছিলাম না। দিয়া একটু চুপ থেকে হঠাৎ হেসে ফেলল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, একটা কথা বল, সিরিয়াস নাকি টাইম পাস? আমি একদম সিরিয়াস হয়ে বললাম, সিরিয়াস। আমার কণ্ঠের দৃঢ়তা শুনে সবাই একটু থমকে গেল। রিয়া আমার দিকে তাকালো, ওর চোখে তখন স্পষ্ট একটা ভরসা। রাকিব একটু হেসে বলল, ঠিক আছে মামা, তোর উপর ভরসা আছে। তবে একটা কথা, রিয়াকে কষ্ট দিলে কিন্তু খবর আছে। যতই হোক আমার একটা মাত্র শালি বলে কথা। আমি মুচকি হেসে বললাম, মায়ের থেকে মাসির দরদ বেশি। তা তো হবেই, আদি ঘরওয়ালি বলে কথা আমার। ওই মুখ সামলে কথা বল। একটা দিয়েছি, ওইটা নিয়েই থাক, এদিকে চোখ বাড়াস না। আরে বাবা রে, এখনই এত থ্রেট? দিয়া চলো আমরা এখান থেকে চলে যাই, এখন আর আমাদের প্রয়োজন নেই। বলেই চলে গেল দুজন। ওরা চলে যাওয়ার পর আবার আমরা দুজন একা হয়ে গেলাম। কিছুক্ষণ নীরবতা। তারপর আমি ধীরে ধীরে বললাম, তাহলে এখন কি বলবে? রিয়া লাজুক হেসে বলল, কি বলবো? যেটা এতদিন বলনি। রিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব আস্তে করে বলল, আমি আমি আপনাকে ভালোবাসি। কথাটা এত আস্তে বললেও আমার কানে যেন সবচেয়ে জোরে বাজল। আমি ওর দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, আমিও তোমাকে ভালোবাসি। রিয়া চোখ তুলে তাকালো। চোখে চোখ পড়তেই দুজনেই হেসে ফেললাম। একটা শান্ত নির্ভরতার হাসি। সেই মুহূর্ত থেকে সব কিছু বদলে গেল। হাত ধরা, একসাথে হাঁটা, ছোট ছোট ঝগড়া, মান অভিমান, সব কিছুতেই এক অন্যরকম মায়া জড়িয়ে গেল। রাকিব আর দিয়া মাঝে মধ্যেই আমাদের নিয়ে মজা করে, কিন্তু তাদের চোখেও একটা স্বস্তি, কারণ তারা জানে আমরা দুজনেই একে অপরকে সত্যি করে চাই। হয়তো গল্পটা এখানেই শেষ না, বরং এখান থেকেই শুরু। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।